নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 2-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কি মেগালিথ হলো পাথরের বাড়ি, পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের বাড়ি এবং পাথরের মূর্তি। তো এখানে যেটি হবে সেটি হচ্ছে পাথরের সমাধি। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে সমুদ্রগুপ্ত। পরে যে 3 নম্বরের প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি হর্ষাব্দ গণনা শুরু হয় 606 খ্রিস্টাব্দে, 506 খ্রিস্টাব্দে, 76 খ্রিস্টাব্দে এবং 706 খ্রিস্টাব্দে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো 606 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলছে মগধের রাজধানী ছিল মল্ল, রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে রাজগৃহ। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হচ্ছে আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য ছিল ধান, গম, যব, ভুট্টা। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে যব। আদি বৈদিক যুগে উৎপাদিত শস্য ছিল যব। পরে যে প্রশ্নটি আছে দেখো, দুইয়ের একের দাগে প্রশ্ন বলা আছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে। এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে সমুদ্রগুপ্ত। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে বলি কি। তো বন্ধু দেখো, বলি বলতে কি, বলি কি নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলা হয় বলি। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো, পরের প্রশ্নে বলা আছে মল্লদের দুটি রাজ্যের নাম লেখো। তো বন্ধু দেখো, মল্লদের দুটি রাজ্যের নাম হলো পাবা ও কুশিনারা। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধু দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে জাতক কি। বৌদ্ধ সাহিত্যের একটি বিশিষ্ট গ্রন্থ হলো জাতক। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা আছে কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত কোন বিষয়ক গ্রন্থ। দেখো, এটি হবে রাজনীতি বিষয়ক গ্রন্থ, রাজনীতি বিষয়ক গ্রন্থ। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3-এর 1-এর প্রশ্নে বলা হয়েছে সভা ও সমিতি কাকে বলে। তো বন্ধু দেখো, এটি তোমরা রায়মার্টিন সহায়িকা 67 নম্বর পৃষ্ঠায় এসে পেয়ে যাবে। সভা ও সমিতি পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত। সভা ও সমিতি নামে দুটি প্রতিষ্ঠান। সভা গঠিত হয় অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে। সমিতিতে সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি জানো লেখো। তো বন্ধু দেখো, এটি রায়মার্টিন সহায়িকার 65 নম্বর পৃষ্ঠায় এসে পাবে। সপ্ত সিন্ধু আদি বৈদিক যুগে অধিবাসী বা আর্যদের বাসভূমি ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু বলতে বোঝায় 7টি নদীর তীরবর্তী এলাকাকে। 7টি নদী হলো সিন্ধু, সরস্বতী, পাঞ্জাবের 5টি নদী বিতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী, বিপাশা। বর্তমান পাকিস্তান, আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদিক যুগের মানুষের পরিচয় ছিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো, পরে যে প্রশ্নটি আছে বলা আছে আর্য সত্য বলতে কি বোঝো। তো দেখো, এই প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। আর্য সত্য বা চতুরার্য সত্য কি, বা 4টি আর্য সত্য কী কী, বা যদি বলা হয় আর্য সত্য কী সেক্ষেত্রে তোমরা এই অ্যান্সারটাই লিখবে। বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসাবে যে 4টি সত্য পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত। আর্য সত্যগুলি হলো কি মানুষের জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা যায়, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে, দুঃখ দূর করার জন্য এই মার্গ হলো অষ্টাঙ্গিক মার্গ। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 92 নম্বর পৃষ্ঠায় পাবে।
পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা আছে নাসিক লেক থেকে কি জানা যায়। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 117 নম্বর পৃষ্ঠায় এসে পাবে। নাসিক লেক মহারাষ্ট্রের নাসিক থেকে গৌতমীপুত্র সাতকর্ণী একটি লেক পাওয়া গেছে, একে নাসিক লেক বলা হয়। নাসিক লেক থেকে জানা যায় গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক এলাকা দখল করেছিলেন। তিনি সাতবাহনদের পরাজিত করে বংশের গৌরব বৃদ্ধি করেছিলেন। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো পরের প্রশ্নে আছে টিকা লেখ বৈদিক সাহিত্য। রায়মার্টিন সহায়িকার তোমরা 64 নম্বর পৃষ্ঠায় সেই প্রশ্নের অ্যান্সারটি পাবে। বৈদিক সাহিত্য বলতে কী বোঝায়? ঋক, সাম, যজু ও অথর্ব এই 4টি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা বিশাল সাহিত্যকে বৈদিক সাহিত্য বলা হয়। বেদ সংস্কৃত বিদ শব্দ থেকে বেদ শব্দ এসেছে। বিদ শব্দের অর্থ হলো জ্ঞান। যে বেদ 4টি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ হলো সবথেকে পুরনো বৈদিক সংহিতা। ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বেদের গদ্য অংশকে ব্রাহ্মণ বলে ও যারা বনে বা অরণ্যে বাস করতে তাদের উপযোগী ধ্যান উপাসনা পদ্ধতি নিয়ে লেখা অংশকে আরণ্যক বলা হয়। উপনিষদ হলো বেদের শেষ অংশ বা বেদান্ত। এই অংশে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে। বেদাঙ্গ বৈদিক সাহিত্যকে ঠিকমতো উচ্চারণ করা ও আসল অর্থ বোঝার 6টি বেদাঙ্গ রচিত হয়েছে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো পরের প্রশ্ন আছে কি ষোড়শ মহাজন পদ সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 87 নম্বর পৃষ্ঠায় এসে পাবে। ষোড়শ মহাজন পদ বলতে কি বোঝায়? জৈনিক ও বৌদ্ধ সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজন পদ বলা হয়। জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে ষোড়শ মহাজন পদের কথা জানা যায়। ষোড়শ মহাজন পদে 16টি মহাজন পদ হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জী, মল্ল, চেদি, বৎস, কুরু, পাঞ্জাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গন্ধার, কম্বোজ। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো ওই 16টি মহাজন পদের অবস্থান। 16টি মহাজন পদের মধ্যে একমাত্র অসমক ছিল দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি সবগুলো ছিল উত্তর ভারতে। শক্তিশালী 4টি মহাজন পদ হলো 16টি মহাজন পদের শক্তি হারিয়ে শেষ 4টি শক্তিশালী মহাজন পদ হলো কৌশল, মগধ, বৎস, অবন্তী হিসাবে গড়ে উঠেছিল। এদের মধ্যে মগধ শেষ পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা প্রশ্নে বলা আছে হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 111 নম্বর পৃষ্ঠায় এসে পাবে। হর্ষবর্ধনের রাজ্যজয় ও শাসন ব্যবস্থা কীরকম ছিল? হর্ষবর্ধন 606 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি একই সঙ্গে কনৌজ, থানেশ্বরে দুয়েরই শাসনভার গ্রহণ করেন। তার সিংহাসনে বসার বছর থেকেই হর্ষাব্দ গণা শুরু হয়। হর্ষবর্ধনের রাজ্যজয়। সিংহাসনে বসার পর হর্ষবর্ধন অনেকগুলি রাজশক্তির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। তিনি গৌড়ের রাজা শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, তবে তিনি শশাঙ্ককে সরাসরি হারাতে পারেননি। হর্ষবর্ধন দক্ষিণ ভারত জয় করার জন্য অভিযান করেছিলেন, এজন্য চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সঙ্গে তার সংঘাত হয়েছিল, কিন্তু যুদ্ধে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন। তবে তিনি উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। শাসন ব্যবস্থা। হর্ষবর্ধন ছিলেন শাসন ব্যবস্থার প্রধান। তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ ও আমাত্যরা। তার রাজ্যে কয়েকটি প্রদেশে বা প্রদেশগুলি বিষয় ও জেলায় বিভক্ত ছিল।
এই শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর ছিল গ্রাম। হর্ষবর্ধন প্রজাদের কাছ থেকে উৎপাদিত ফসলের 1/6 বা 6/1 অংশ কর হিসেবে সংগ্রহ করতেন। ফলে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমিদান করা হতো। তিনি বণিকদের কাছ থেকেও কর আদায় করতেন। তো বন্ধুরা, পরের প্রশ্ন যেটি আছে, বলা আছে আদি বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 61 নম্বর পৃষ্ঠায় পাবে। আদি বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা করো। ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার। নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃতি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়। আদি বৈদিক যুগে নারীদের অবস্থা। ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা। ঋগ বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেয়া হতো। এ যুগে নারীরা বেদ চর্চা করতে পারতেন। নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল। সমাজে নারীরা পুরুষদের সহধর্মিণী ও সহকর্মিণী হিসাবে কাজ করত। গৃহস্থালির ব্যাপারে এরা সর্বময় কর্ত্রী ছিল। নারীরা পুরুষদের সঙ্গে ধর্মাচরণ, সাহিত্য চর্চা, যুদ্ধবিদ্যা, অসিচালনা, সভা সমিতিতে যোগদান, অন্যান্য কর্ম সম্পাদন করত। অধ্যাপনা ও তর্কযুদ্ধেও নারীদের যোগদান লক্ষণীয়। সমাজে পর্দাপ্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রভৃতি কুপ্রথা প্রচলিত ছিল না। তবে বিধবা বিবাহ ও সামাজিকভাবে স্বীকৃতি ছিল। বিশ্ববাড়া, অপালা, ঘোষা ও লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চায় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান। পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটা খর্ব হয়। এই যুগে সমাজের পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায়। তারা উপনয়নের অধিকার হারায়। নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয়। সমাজে বহুবিবাহ, বাল্যবিবাহ, পণপ্রথার প্রকোপ বাড়ে। সতীদাহ প্রথা কঠোর হয়। তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিছিয়ে ছিলেন না। অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকে দর্শন, ধর্মতত্ত্ব চর্চা করতেন। তাদের বলা হতো ব্রহ্মবাদিনী। আবার অনেকে বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যা চর্চা করতেন। এদের বলা হতো সদ্যোজাহা। এ যুগের কৃতী মহিলাদের মধ্যে গার্গী, মৈত্রেয়ী উল্লেখযোগ্য। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো বন্ধুরা, পরে যে প্রশ্নটি আছে, বলা আছে অশোকের ধম্ম ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 107 নম্বর পৃষ্ঠায় পাবে। অশোকের ধম্মনীতি বা ধর্মনীতি আলোচনা করো। মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজর্ষি নামে। কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস ব্যসন সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি, তাই তাকে বলা হয় রাজর্ষি। অশোকের ধর্ম। সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে। তবে অশোকের ধর্ম নামাঙ্কিত ত্রয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মের হুবহু মিল নেয়। তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্বাণ, সংঘ, আর্যসত্য, অষ্টাঙ্গিক মার্গের কোনো উল্লেখ ছিল না। তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। অশোকের ধর্মের মূলনীতি: দয়া, দান, সত্যবাদিতা, ভদ্রতা, চারিত্রিক শুদ্ধতা, অহিংসা, গুরুজন, আত্মীয়, পিতামাতা, ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা, রাগ, হিংসা, অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের ধর্মের মূলনীতি। অশোকের ধর্মের বৈশিষ্ট্য: সম্রাট অশোক ধর্ম ছিল সহজ সরল কতকগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ। তার ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না। অশোক ধর্মের নামে কতকগুলি নৈতিক অনুশাসন অনুশীলনের পরামর্শ দেন। তার ধর্ম সর্বধর্মের
মানুষের কাছে গ্রহণীয় ছিল। তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংস নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না, কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন, তবে তিনি যুদ্ধনীতি ত্যাগ করেছিলেন। তো বন্ধুরা দেখো, আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 3 খুব তাড়াতাড়ি সমাধান করে দেবো।